অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বন্ধুরা। আস্তে আস্তে 3:15 বেজে গেল। সব কিছু করে আস্তে আস্তে কাজ করি তো আসলে। আজকাল আর তো তাড়াহুড়ো পারি না। এই কাল থেকে আরম্ভ হবে ফিজিওথেরাপি। অনেকবার পড়ে গেছি তো, যা হয় মেয়েদের পড়ে যা, তখনকার মতো হয়তো আহ, ওই করে দিয়েও পড়ে গেছি, ঠিক আছে, একটু বরফ লাগিয়ে নিলাম কিন্তু সেই পড়ে যাওয়া থেকে অনেকবারই পড়ে গেছি, এমনকি প্রেগনেন্ট অবস্থায়ও পড়ে গেছি। আহ, সেই কোমরে একটা হাড় বেঁকে গেছে, স্পাইনে, সেটা বেঁকে গেছিল তখনই। এখন সেটা বেড়ে গেছে আর কি, সেটা এতদিন চুপচাপ ছিল, এখন তিনি ফনা তুলেছেন আর কি, সাপের মতো। আর স্পাইনে বেশ কয়েকটা ক্র্যাক আছে। এখন কাল থেকে ফিজিওথেরাপি আরম্ভ হবে, বাড়িতে দুটো মেশিন এনে। আহ, তারপর আর একটা স্ক্যানও করাতে হবে, রক্ত পরীক্ষাও করাতে হবে। এই মানে একটার পর একটা চলছে, দেখি কতদিন চলান ভগবান আমাকে, মানে কতটা পরীক্ষা নেন। আর যাই হোক, উম, উম, একটা গল্প শোনাচ্ছি। একটুখানি আজকে ডাউন আমি। আহ, তোমরা কেমন আছো? তোমাদের সব জানিও আমাকে কেমন আছো। আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করো। লাইক শেয়ার কমেন্ট করো। আর প্লিজ একটু সাবস্ক্রাইবও করে দিও। হ্যাঁ, তার যাতে আমি একটুখানি যে কদিন পারি একটু নিজের আনন্দটা একটু উপভোগ করি। এইটাই আমার একমাত্র আনন্দ। আহ, সংসারে নেই নেই করে টুকটাক কাজ থেকেই যায় মেয়েদের। এটা এখানে পরিষ্কার করো, ওখানে পরিষ্কার করো, কিন্তু আজকে দেখছি হাঁটতে গিয়েও কষ্ট হচ্ছে। তারপর বাগান করেছি, বাগানটা দেখতে যাওয়া, ফুল গাছগুলো ঠিকঠাক করা, জল দিয়ে দেয় যদিও আমার ড্রাইভার সমীর, কিন্তু তবুও একটু নিজে দেখে নিজে তদারকি না করলে মনটা ভরে না। আজকে একটা হলুদ গোলাপ ছোট ফুটেছিল, হলুদ গোলাপগুলো ফুটছে, কিন্তু রোজ আর কি ছবি তুলে দেখাবো, এর আগেও দেখিয়েছি। আচ্ছা, আজকের গল্পটার নাম হলো ডিভোর্স। স্বামী মানে যার হাতে তার বাবা তাকে সমর্পণ করেছিল, সেই স্বামী তাকে ডেকেছে। কি ভাগ্যি তার স্বামী সিদ্ধার্থ ডেকে পাঠিয়েছে। সমর্পিতা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলল, আমায় ডাকছিলে কেন? কেন আমি তোমাকে ডাকতে পারি না? না, পারো না। আর কেন পারো না তা আমার চেয়ে তুমি বেশি জানো। দেখো অপু, এক কথা বারবার বললে না তেতো হয়ে যায়। তেতো হয়ে যায় না? আমারও তেমনি, তুমি ডাকছো শুনলেই মনটা তেতো হয়ে যায়। যাকগে, কেন ডেকেছো বলো? বলছিলাম যে আমাদের বিয়ের তারিখটা তো আর বেশি দেরি নেই। কিসের বিয়ের তারিখ? আমার কোনো বিয়ের তারিখ নেই। বরং ক্লাবের লোকজনদের নিয়ে হইচই করো, যা তুমি বরং বারবার করে এসেছো। সেখানে আমার কোনো অস্তিত্ব নেই। তুমি যাবে না এবার? তুমি যাবে না এবার? তুমি পছন্দ করো না বলেই তো বাড়িতে করিনি। তাহলে যাবে না কেন বলছো? তুমি না গেলে ব্যাপারটা কেমন লাগে না? সে তোমার ব্যাপার, আমার নয়। আমার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই, তার আবার তারিখ। আমার ওপর তোমার এত বিদ্বেষ কেন? জানো না কেন? বিয়েটা বরং মলির সাথে সেরে নাও। আমি গিয়ে তোমাদের ডিভোর্সটা দিয়ে দেবো। ডিভোর্স দেবে? হ্যাঁ, সকাল থেকে রাত অবধি যখন সময় পাও ওই একজনের সঙ্গে ঘুরে বেড়াও। কোনো বিশেষ দিন ওর সাথেই কাটাও। তোমাদের দুজনের শুধু ব্যস্ত নিজেদের নিয়ে। দুজনেই নিজেদের, আমি একা বসে থাকি। তাই অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি।
স্কুলে একটা চাকরি পেয়েছি, তা যা পাবো তাতে আমাদের চলে যাবে। এরকম মিথ্যে একটা সম্পর্ককে আমি টেনে নিয়ে যেতে পারছি না। এই প্রথম সিদ্ধার্থের মুখে ভয়ের ছায়া দেখা দিল। সে বলল, তোমার কাছে যে আমাদের বিয়ের কোনো মূল্য নেই তা আমি প্রথম জানলাম। জানতে ঠিকই, জানতে আমার অনেক আগে থেকে, শুধু জানতে না, অপু বদলে গেছে। অপু আর আগের মতন ভালো মানুষের মুখোশ পরে বোকামি করে না। তার যে একটা অস্তিত্ব আছে, তার যে একটা নিজস্ব সত্তা আছে, এই সাধারণ আমিটার আড়ালে শুধু এইটুকুই জানতে না। না, বিশ্বাস করো অপু, তোমাকে ডিভোর্স করার কথা আমি ভাবতেও পারি না। না, তা পারবে কি করে? তাহলে অপুকে দিয়ে তোমার ক্লাবের লোকজনদের তোমার পেয়ারের গার্লফ্রেন্ডের জন্য গাদা গাদা রান্না করাবে কি করে? সামান্য রোটারির টি পার্টি হলেও সমর্পিতার খোঁজ পড়ে। তারা শুধু উল্টোপাল্টা পোশাক পরে তোমাদের সাথে নৃত্য করতে ব্যস্ত থাকে। বোকা অপুটা গলদঘর্ম হয়ে রান্না করে শেষ মুহূর্তে কোনো রকমে গা ধুয়ে তৈরি হয়ে চলে যায়। তার চেহারার আভিজাত্যের সৌন্দর্যের কথাই বলে, সৌন্দর্যই কথা বলে, আভিজাত্যের সৌন্দর্যই কথা বলে। ঠিক আছে, ঠিক আছে, অত কথা বলার দরকার নেই। আমি তোমাকে ছাড়াই বিয়ের তারিখ ঠিক করতে পারবো। বেশ তো, তাই করো। তবে আমার নাম আর করো না, কারণ আমি কাল এ বাড়ি থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে কোথায় যাচ্ছ? এতদিন পরে আমার বোধোদয় হয়েছে যে আমিটাকে হারিয়ে ফেলেছিলাম, এতদিন পর তাকে আবার আমি নতুন করে খুঁজে পেলাম। তারপরেই নিজেকে তৈরি করছিলাম দম বন্ধ করে। রেজাল্টে পাওয়ার সাথে সাথে আমার ছোটবেলার বন্ধু বেলার হাতে আমি সিভিটা দিয়ে এলাম। ও এখন গ্রিন হরাইজন স্কুলের ভাইস প্রিন্সিপাল। রেজাল্ট তো আমার বরাবরই ভালো, তার উপর ওর হাত তো একটু আছেই। ইন্টারভিউ দেবার এক সপ্তাহের মধ্যে অফার লেটার পেয়ে গেলাম। তোমাদের রান্নাঘরের চাকরিটা কাল থেকে আর করছি না। কোথায় থাকবে? থাকবো কোথায় তা নিয়ে তুমি এত জেনে কি করবে বলো তো? বারে, আমার স্ত্রী কোথায় যাবে তা জানার অধিকার আমার 100 বার আছে। সেই স্ত্রী কোথায় যাবে তা জানার হক আছে। আর স্বামী যখন তার মহিলা বান্ধবীদের নিয়ে ছুটি কাটাতে কোথায় যায়, সে কথা জানার হক স্ত্রীর নেই। দিনের পর দিন অপমান অসম্মান নিয়ে আমি হাসির আড়ালে কান্নাকে লুকিয়েছি। আর না, এবারে মিথ্যে বিয়ের সম্পর্কটা থেকে বেরোতেই হবে। বেরিয়ে ওই ওই তো মেয়েদের জন্য, আর ওই মেয়েদের জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। এখন দুই মেয়ে স্বাবলম্বী, দুজনেই ভালো চাকরি পেয়েছে। তারপর তো তারা নিজের জীবনের সিদ্ধান্তটা নিলাম। এবার সিদ্ধার্থ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অপুর দু কাঁধ ধরে বলল, না অপু, এত বড় শাস্তি দিও না। বিশ্বাস করো, তোমার তৈরি এই সংসারটা আমার কাছে সবচেয়ে প্রিয়। মানছি আমার অনেক অপরাধ আছে, মেয়েদের মুখ চেয়ে আমাকে ক্ষমা করে দাও। মানলাম মেয়েরা চাকরি পেয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। বিয়ের সময় কি বলবে বিয়ের সময় কি বলবে ওদের? সবাই বলবে ওরা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। এটা আগে ভাবতে হতো। কি ভাবছিলে তুমি? যথেচ্ছ যথেচ্ছাচার করবে আর আমি তোমার সংসারের দায়িত্ব নিয়ে রান্নার লোক হয়ে পরমানন্দে জীবন কাটিয়ে দেব? তা হয় না, এ যুগে আর তা হয় না। এবার সিদ্ধার্থ সমর্থিতে ফিরছিস। সদর্পে বলল, আমি তোমাকে কিছুতেই ডিভোর্স দেবো না। আমি দেখব তুমি কেমন করে ডিভোর্স না দাও। আমাকে অত হালকা ভাবে না নেওয়াই ভালো। আমি কিন্তু আটঘাট বেঁধেই নেমেছি। তার মানে আমার উকিল খুব পাকা দুধে উকিল। অপু কাঁধটা একটু নাচিয়ে নিল। সবার তো আর তোমার মতন দাস্যময়ী পছন্দ করে না। কেউ কেউ আবার আভিজাত্যপূর্ণ সৌন্দর্য পছন্দ করে।
উনি আমার উকিল, আমার কেসটা স্টাডি করেছেন। সিদ্ধার্থ ব্যাকুল হয়ে বলল, অপু তুমি কেন এত কঠিন হয়ে যাচ্ছ? তাই যদি হবে, তবে তুমি কেন আগে আমাকে থামাওনি? আমি আমার বাইরে যাই করি, বাড়িতে ঢুকে শুধু অপু, সেখানে আর কারুর ছায়া আমি আসতে দিই না। হ্যাঁ সে তো দাও না, তার জন্য লিভিং রুমে রাত 2টো অবধি তোমাদের প্রেমালাপ চলে। আর সত্যি বাড়িতে কি কোনো ছায়া আসতে দাও না? যখন তখন আমার শোবার ঘরের খাটে তোমার বান্ধবী ড্রিঙ্কসের সরঞ্জাম সাজিয়ে বসে থাকে, আর বান্ধবীদের নিয়ে আনন্দের হাট বাসাও। ছোট লোকদের বাড়ির মতো নাচ গান চেঁচামেচি আর যত রকম অসভ্যতা হতে পারে কিছুই বাদ যেত না। আমার সেখানে কোনো অস্তিত্ব ছিল না। তুমি চলে যেতে তোমার মেয়ে তুমি চলে যেতে তোমার মেয়েরা বড় হয়েছে, তাদের পড়াশোনার স্পেস চাই। তাছাড়া এরকম চেঁচামেচি তো তাদের পড়াশোনা ডিস্টার্ব হতে পারে। না, কিছুই না। নিজের আনন্দের কাছে সবার সব প্রয়োজনকে তুমি কোনো প্রাধান্য দিতে না। আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা ডিসিশন নিতেই হবে, এবার শেষ পর্যন্ত নিলাম। মেয়েদের বিয়েটা নিয়ে আমার কোনো টেনশন নেই। ওরা যেখানেই থাক, যাকে পছন্দ করবে বিয়ে দিয়ে দেব। আমার বাপের বাড়ি থেকে দেওয়া আমার যে গয়না আছে, তাই দুজনকে ভাগ করে দিয়ে দেব। তার মানে তুমি ডিভোর্স নেবে বলে ওদের ভাগ্য ওর ছেড়ে দিচ্ছ? হ্যাঁ দেবই তো। দেখাশোনা করে বিয়ে করা তো দেখলাম, জীবনের একটা দিনও বসন্তের জানলা খোলেনি। এবার দিই না ওদের হাতে ওদের ভাগ্যটা ছেড়ে। আমার তো মনে হয় ভালোই হবে, একদম ভালো হবে। যাক, প্রথম 15 বছর তোমার বাবা সমানে বলে গেছেন আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। তারপর তো তুমি তোমার রোটারির বান্ধবীদের রাঁধুনি বানিয়ে ফেলেছিলে। আমি কেন যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। আমার সেই জেদি অভিমানী আমিটাকে এতদিনে নিজের অন্তরে লুকিয়ে রাখা আমার সেই গভীর অস্তিত্ব সম্পন্ন আমিটাকে খুঁজে পেলাম। তাই তো ডিসিশনটা নিতে পারলাম। শুভরাত্রি, কাল ভোরেই চলে যাব, দেখা হবে না। অপু চলে গেল তার নিজের ঘরে। চোখ ভর্তি জল নিয়ে বারবার ঘুরে ফিরে দেখছে নিজের হাতের তৈরি নিজের আপন সংসারটাকে। আপন আপন বললে আপনা বললে বোধহয় কিছু হয় না, তাই এত বছর ধরে একটু একটু করে সাজিয়ে তুলেছিল, এক লহমায় তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কই, কষ্ট হচ্ছে নাকি? হয়তো একটু হচ্ছে, কিন্তু এটা একবারই সাময়িক। আবার যেখানে যাবে সেখানে ছোট্ট করে নিজের মতন করে সাজিয়ে নেবে। এটাই নিয়ম, এটাকেই বলে জীবন। জীবনের এক একটা মাপ। সিদ্ধার্থ কপাল টিপে ধরে বসে রইল তার টেবিলে। বাইরের আনন্দ নিয়ে এতটাই মুশকুল ছিল যে অন্দরের পরিবর্গাগুলো যে একটু একটু করে ভেঙে পড়েছে, সেদিকে দৃষ্টি আর দেওয়া হয়নি। অধিকার বোধ খাটিয়ে আর যাই হোক, ঘরের বাঁধনকে শক্ত করা যায় না। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? ঘরের বাঁধনকে কি শক্ত করা যায় অধিকার বোধ খাটিয়ে? যত অধিকার বোধ খাটাতে যাবে, ঘরের বাঁধন তত আলগা হয়ে যাবে। প্রত্যেকের মধ্যে মানুষের মধ্যে একটা আমি লুকিয়ে থাকে, সত্যি আমি লুকিয়ে থাকে, একটা নিজস্ব সত্তা লুকিয়ে থাকে। সেটাকে যখন ভাঙতে ভাঙতে একদম শেষ সীমায় চলে আসে, দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ ডিসিশন নেয়, না এবারে একটা কিছু করতে হবে, এবারে বাড়িটা ছাড়তে হবে। তোমরা কেমন লাগছে কিন্তু একটু জানিও গল্পগুলো। আর তোমাদের জীবনে যদি কোনো গল্প থাকে আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ফ্রেন্ড লিস্টে অ্যাড করো, আমি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো।
হুম, আজকে রাখি, আজকে শরীরটা ভালো নেই একদম।